স্বল্প মেধা, উপস্থিত বুদ্ধি, কোঅর্ডিনেশন এবং ট্রেড অ্যান্ড কমার্সের মুখ্যত প্ল্যানেট বুধ আগামী 7 তারিখ সে মীন রাশিতে তার গোচর সংগঠিত করতে চলেছে পরবর্তী প্রায় 20 দিনের জন্য। এবং এই রাশিতে প্রবেশ করা মাত্র একদম খাতায় কলমের বইয়ের হিসেব অনুসারে সে নিচস্থ হবে, অর্থাৎ ডেবিলিটেটেড হবে। এবং শুধুমাত্র নিচস্থ হবে না, এখানে বুধ রাহুর সাথেও উইল কাম ইন টু কন্ট্যাক্ট এবং এই ঘরে অবস্থান করবে প্রায় 20 দিন। 20 দিন অবস্থান করা হেতু বুঝতে পারছেন যে শেষের দিকে এর গতি আস্তে আস্তে কমতে থাকবে এবং আগামী 26 তারিখ এই ঘর থেকে লিভ করে যাবে এবং তারপরে মেষ রাশিতে প্রবেশ করবে। সেই আলোচনাটা সম্পূর্ণ ডিফারেন্ট হবে এবং মেষ রাশিতে প্রবেশ করে বুধ বকরি হবে 3 ডিগ্রির কাছাকাছি, সেটা 2রা এপ্রিল, এবং তারপরে সে ব্রিং ব্যাক করবে আবার মীন রাশিতে এবং আলটিমেটলি ডাইরেক্ট হবে 25শে এপ্রিল মীন রাশিতে 21 ডিগ্রির থেকে একটু ওপরে। এবং তারপরে গতি নিয়ে মোটামুটি তার ধরুন 13-14 দিন পরে সে পুনরায় মেষ রাশিতে প্রবেশ করবে এবং ন্যাচারাল তার গোচর সংগঠিত হবে। তা আমাদের আলোচনার আজকে বিষয়টা সীমাবদ্ধ থাকবে বুধের মার্গী গতি, যেটা বর্তমানে সে মীন রাশিতে তার হতে চলেছে এবং এর পরে যখন সে বকরি অবস্থায় পুনরায় মিনে ফিরে আসবে তার আলোচনার প্রেক্ষাপট সবকিছু সম্পূর্ণ অন্যরকম হবে, কারণ সেটা বকরি গতিতে থাকবে এবং তারপরেও মার্গী হবে, এক্সর্শন হবে, হয়ে আলটিমেটলি বুধ এই ঘর থেকে লিভ করবে। সুতরাং সেটা 3টে ধাপে আলোচনা হবে, খুব ইম্পর্টেন্ট আলোচনা। এই আলোচনাটা এই কারণে আরো ইম্পর্টেন্ট কারণ এখানে রাহু বসে রয়েছে এবং রাহু বসে থাকাকালীন আপনারা জানেন যে এখানে রবিও আলটিমেটলি 14 তারিখ প্রবেশ করে যাবে এবং প্রবেশ করে যাওয়ার পরে পরপর 2টো গ্রহণ সংগঠিত হবে। একটা সম্ভবত ওই 24 বা 25শে মার্চ হবে এবং তারপরে আবার 14.5 দিন পরে অর্থাৎ এপ্রিল মাসের 8-9 তারিখ নাগাদ আরেকটি চন্দ্রগ্রহণও সংগঠিত হবে পরপর। তো এই পুরো ঘটনাটা, এই ঘরটা মীন রাশিতে এবং অনেকগুলো প্ল্যানেট একসাথে বসে থাকবে মীন রাশিতে দীর্ঘদিন। এখন শুক্র প্রবেশ করেনি কুম্ভ রাশিতে, কিন্তু শুক্রও কিন্তু এপ্রিল মাসের শুরু থেকে মীন রাশিতে থাকবে। তো শুক্র থাকবে, বুধ নিজে থাকবে, রবি কিছুদিন থাকবে, মঙ্গলও এসে পরবর্তীকালে এখানে উপস্থিত হবে। তো এখানে একটা ক্লাস্টার অফ প্ল্যানেটস এখানে কিন্তু দেখা যাবে। তো যাই হোক, আমাদের আলোচনার বিষয়বস্তু আজকে সীমাবদ্ধ থাকবে, তারিখ হচ্ছে 7 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত। এর মধ্যে বুধের মীন রাশিতে গোচর, তবে এটা 3টে পার্টে হবে কারণ এটা অনেকটা মানে পরিষ্কার ভাষায় দীর্ঘায়িত ফল আছে, সেই দীর্ঘায়িত ফল হিসাবে তার প্রেডিকশনটা হবে। আমি আগে একটু তারিখটা বলে দিই, ডেটগুলো আপনারা একটু নোট ডাউন করে নেবেন। সেটা হচ্ছে 7 তারিখ 7/3/2024 সকাল 9:22 বুধ মীন রাশিতে প্রবেশ করবে, বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদকে সাথে নিয়ে, তার লাস্ট চরণকে সাথে নিয়ে, এবং সাথে সাথে সে কর্কট রাশির নবাংশেও প্রবেশ করবে এবং এই ঘরে বুধ অবস্থান করবে 26/3/2024 রাত 2:38 পর্যন্ত। তারপরে সে মেষ রাশিতে যাবে এবং মোটামুটি তার 8 দিনের মাথায় সে বকরি হয়ে যাবে মেষ রাশিতে প্রবেশ করার পরে। মীন রাশিতে 2টো পূর্ণ মাত্রায় নক্ষত্র আছে। আমি যদি উল্টো দিক থেকে ধরি তাহলে প্রথমে রেবতী নক্ষত্র বুধের এবং তারপরে উত্তর ভাদ্রপদ, তার আগে উত্তর ভাদ্রপদ নক্ষত্র শনির নক্ষত্র, তার আগে বৃহস্পতির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের একটি মাত্র চরণ আছে। তো আমি টাইম ডিউরেশনটা আপনাদের একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতির একটা চরণ 3 ডিগ্রি 20 মিনিট, বুধ থাকবে 9/3/2024 রাত 2:40 পর্যন্ত। তারপরে উত্তর ভাদ্রপদ শনির নক্ষত্রে প্রবেশ করবে সিংহ রাশির নবাংশে, সিংহ থেকে আমাদের বৃশ্চিক পর্যন্ত 4টে নবাংশ। সেখানে অবস্থান করবে 16/3/2024 ভোর 6টা 6 মিনিট পর্যন্ত।
তারপরে আলটিমেটলি রেবতী নক্ষত্রে প্রবেশ করবে 16/3/2024 ভোর 6:06 পর থেকে। তারপর থেকে 26/3/2024 রাত 2:38 পর্যন্ত বুধ রেবতী নক্ষত্রে থাকবে। তো এই হচ্ছে মোটামুটি হিসেব। এবং বুধ এবং রাহু এখানে 1 ডিগ্রিতে অবস্থান করবে, সেটা হচ্ছে 19/3/2024 রাত্রি 8:28। এবং তখন রাহু এবং বুধ দুজনেই যে ডিগ্রিতে অবস্থান করবে সেটা হচ্ছে 22°30'51" এবং সেটা মকর রাশির নবাংশ, এইখানে অবস্থান করবে। হ্যাঁ, বুধ গণ্ডান্ত স্টেটাসে চলে যাবে 22 মার্চ। 22 তারিখ রাত্রিবেলা 9:54 বুধ 26°40' তার যে ল্যান্ডমার্ক আছে সেখানে পৌঁছাবে এবং মীন রাশির নবাংশেও প্রবেশ করবে। তো এরপর থেকে বুধ পরবর্তী যে সময়টা ধরে রাখুন অন্তত টেন্টেটিভলি আমি বলছি 13-14 দিনের মতন বুধ গণ্ডান্তে থাকবে। সেটা মেষে ঢুকেও পরে আবার যখন ব্রিং ব্যাক করবে মিনে তখনও কিন্তু একই স্ট্যাটাসে অবস্থান করবে। তা আমি মোটামুটি টাইমিংটা আপনাদের বলে দিয়েছি। এবারই আলোচনাটা দুটো পার্টে হবে। একটা পার্ট হবে বুধের মীন রাশিতে অবস্থান করার জন্য, 2 নম্বর আলোচনা হবে বুধ রাহুর সাথে থাকবে বলে সেই জন্য। অনেকবার বলেছি আপনাদের যারা নিয়মিত অনুষ্ঠান শোনে, বুধ কি জাতীয় প্ল্যানেট না, বুধ হচ্ছে প্ল্যানেট অফ কোঅর্ডিনেশন। মুখ্যত বুধ আমাদের জীবনের 1 বছর থেকে মোটামুটি ল্যাটার চাইল্ডহুড ফেজ পর্যন্ত বুধ অ্যাক্টিভ থাকে। তারপরে আবার বার্ধক্যে গিয়ে মোটামুটি 65-66 বছরের পরে বুধ অ্যাক্টিভেশন আসে এবং সেটা মোটামুটি তার আমৃত্যু থাকে আর কি, সেই অ্যাক্টিভেশনটা। এই দুটো ফেজেই মানুষের মধ্যে অনেক বেশি ইনোসেন্স থাকে। তারা সহজে সব কিছু বিশ্বাস করে, তারা প্রিটেন্ড করতে পারে না, তাদের কল্পনা শক্তি প্রখর থাকে, তাদের মেমোরি পার্ট অত্যন্ত প্রখর থাকে। তার সাথে তাদের মধ্যে সহজাত, তাদের খুব সহজে ভালো এবং মন্দ দুরকম শিক্ষাই তাদের একসাথে দেওয়া যায় যখন যে ট্র্যাকে সেটা থাকতে চায় আর কি। তো যাই হোক, বুধের সব থেকে বড় গুণ হচ্ছে কর্মগত দিক থেকে সে বুধ আমাদের কালপুরুষের দেখবেন যে 3 এবং 6 নম্বর ঘর উপচয় স্থান বুধকে দেওয়া আছে এবং সেখান থেকে শনির যে মূল ত্রিকোণের অবস্থান সেটা কিন্তু প্রাথমিক ক্ষেত্রে 9th হাউস এবং সেকেন্ড ক্ষেত্রে 6th হাউস, দুটোই কিন্তু কার্মিক ভাবকে প্রদর্শন করে অ্যাপারেন্টলি। আমি এর বেশি ডিটেইলিংয়ে যাচ্ছি না, তাহলে আলোচনাটা অন্যদিকে সরে যাবে। কার্মিক ভাবকে প্রদর্শন করে। তো বুধ আমাদের একাধারে কর্ম এবং কর্ম কীরকম অকর্ম, অর্থাৎ যে কর্মের ডিভিডেন্ড জাতক জাতিকা নিতে চায় না। যেমন ধরুন আপনার শরীরে ধরুন আমাদের নার্ভাস যে সিগন্যাল আছে, আমাদের রক্ত লসিকা আমাদের যে কাজ করে দিচ্ছে, তার জন্য কি তারা কোনো উপঢৌকন চায় বা তার জন্য তারা কোনো রেমুনারেশন চায়? তা নয়। কেউ মানে সে একদম নিঃশর্তে কাজগুলো করে। কোঅর্ডিনেশন, ন্যাচারাল কোঅর্ডিনেশন। কেউ কোনো কথা বলছে, কোনো প্রাজ্ঞবিজ্ঞ লোক ব্যক্তি আরেকজন মানুষ তার কথা শুনছেন, এর মধ্যে কিন্তু কোনো স্বার্থ সমন্বয় নেই, ব্যাপারটা পুরোটাই ট্রান্সফরমেশন অফ নলেজ হচ্ছে। তো যিনি দিচ্ছেন তারও কিছু খালি হচ্ছে না, যিনি নিচ্ছেন বরঞ্চ তার দিক থেকে সে আরও অনেক কিছু, যেটাকে ইন্ট্রেনসিক ভ্যালিউ বলে, সেটা কিন্তু সে নিয়ে যাচ্ছেন আর কি। আচ্ছা, নাম্বার 3 যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বুধ সোসাইটির ক্ষেত্রে, বুধ হচ্ছে ম্যাসেঞ্জার। বুধ হচ্ছে আমাদের দৈনন্দিন দিনের ষষ্ঠ ভাবের কারক। তো আমাদের দৈনন্দিন দিনের যে সমস্ত কার্মিক কাজকর্ম, মানে যে সমস্ত আমাদের মেটেরিয়াল লাইফ বেঁচে থাকার জন্য আমাদের যে কাজকর্ম করতে হয়, ধরুন নর্মাল উপার্জনের জন্য কাজ করছে, ন্যাচারাল কোঅর্ডিনেশনের কাজ করছে, তারপরে তার বৃত্তি, ব্যবসা, এই সমস্ত কিছু কিন্তু বুধের সাথে যুক্ত। বুধ খুব দ্রুত ট্রান্সফরমেশনের কাজটা বুধ খুব বেটার করতে পারে। 3rd হাউস তো ন্যাচারাল কমিউনিকেশনের হাউস, মিথুনের ঘর। তো সেদিক থেকে
বুধ কিন্তু এই কাজটাতে, এবং বুধের মোশনও দেখবেন চাঁদের পরে যদি কারুর মোশন সব থেকে ফার্স্ট হয়, মানে বকরি থাকা অবস্থায় নয়, নর্মাল অবস্থায়, সেটা বুধের গতি। যেরকম ধরুন এই এর আগের ঘরটা কুম্ভের ঘর এখন যেখানে রয়েছে, আমি আজকে 1 তারিখ অনুষ্ঠান করছি, এখন যেখানে রয়েছে এইখানে বুধ এই ঘরটা অতিক্রম করছে মোটামুটি 15.5-16 দিনে। তার মানে অ্যাভারেজ তার ভেলোসিটি আছে, মানে তার ভেলোসিটি উইথ রেসপেক্ট টু আর্থ আছে আর কি, তার রিলেটিভ, সেটা 2 ডিগ্রির কাছাকাছি আছে। তো খুব ফাস্ট আছে, খুব দ্রুত, মানে 1.5 দিনে একটা নবাংশ শিফট করে বেরিয়ে যাচ্ছে। তো এই ভেলোসিটি থাকার জন্য কি করে, বুধ ট্রান্সফরমেশনটা খুব দ্রুত করে। পঞ্চম ভাবের দ্বিতীয় ভাব এবং একাদশ ভাব বুধ। তো বুধ কিন্তু একে অপরের 1/10, দেখুন মানে হয় 1/4 নাহলে 1/10 এর এই কম্বিনেশনে সবসময় অবস্থান করে, অর্থাৎ কার্মিক ফলকে নির্দেশ করে। রাজা যে কথা বলে তার প্রোক্লামেশনটা করে দেয় হচ্ছে বুধ, যেটা সেটা একটা সময় একভাবে তার প্রচার হতো, এখন বিভিন্ন রকম, ধরুন তার ইন্টারনেটে তার আমরা জানতে পারি বিভিন্ন রকম কি হচ্ছে না হচ্ছে। তাই বার্তাবাহকের যে কাজটা, মানে ধরুন আমরা অনেক সময় বলি ইলেকট্রনিক মিডিয়া, যেখানে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ইলেকট্রনিক মিডিয়া হলেও তার পেছনে তো প্রিন্ট মিডিয়াই আছে, যিনি এডিট করছেন, যিনি খবরটা লিখছেন, হ্যাঁ, যিনি খবরটা তৈরি করছেন, তাকে তো পরিশ্রম করতে হচ্ছে প্রচুর সেই খবরের কন্টেন্ট জোগাড় করতে, ফিল্ড ওয়ার্ক করতে। তো সেগুলো অনেক হাত দিয়ে আসছে, আমাদের ভিজুয়াল এফেক্টে দেখানো হচ্ছে, সেজন্য আমাদের কাছে ব্যাপারটা আরও বেশি সহজাত হচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে তার বেসের কাজটা কিন্তু সেই ডেস্কে বসেই করতে হবে, এখন হয়তো কম্পিউটারে বসে বা মোবাইলে বসেই সেটা টাইপ করে নেওয়া যাচ্ছে, কিন্তু আলটিমেটলি লিখতে হচ্ছে, না হলে সেটার প্রোক্লামেশনটা হবে না। এই যে মনে করুন আমি কথা বলছি, আমার মোবাইলটাকে আপনি উল্টে দিন, তো কি হবে, আমাকে না দেখা গেলেও কথাটা শোনা মেন ব্যাপার। তো এই যে কোঅর্ডিনেশন, দিস কোঅর্ডিনেশন ইজ বিং ডান বাই দ্য মার্কারি, এটাই মার্কারির কাজ। যে কোনো ক্ষেত্রে সে কোঅর্ডিনেশনের কাজ করে। বুধ যখন কোনো কারণে বকরি থাকে, কোনো কারণে ম্যাল পজিশন থাকে, তখন এই কোঅর্ডিনেশনের কিছু সাময়িক অভাব লক্ষ্য করা যায়। সব ক্ষেত্রে বকরিতে নয়, তার মধ্যে অনেক স্টেট আছে, কিছু ক্ষেত্রে তার হয়। হ্যাঁ, তো সেই ব্যাপারগুলো ব্যতি রেখে বাদবাকি সময় কিন্তু বুধ খুব র্যাপিডলি সেই ফাংশনটা করে থাকে। বুধের আরও একটা ব্যাপার আছে, আমাদের ইএনটি আমরা যে মানে ধরে থাকি, আমরা যা থেকে আমরা শুনি, যা থেকে আমরা বলি, অ্যাকচুয়ালি তো ভোকাল কর্ডটা তো এখানেই আছে, থ্রোটের ওখানেই আছে। তো আমাদের চক্ষু দিয়ে আমরা অবজার্ভ করি, আমরা চোখের ইশারাতেও অনেক সময় কথা বলি। তো এই সমস্ত কিছু যে কোঅর্ডিনেশন হচ্ছে দুটো মানুষ বা দুই বা একাধিক মানুষের মধ্যে, এই কোঅর্ডিনেটর যিনি, তিনি হচ্ছেন বুধ, এবং তিনি নিঃশর্তে কাজ করেন। রাহু এই কাজটা করে, 10টা কাজ করলে 5টা আপনাকে ভুল পথে চালিত করে দেবে, আর 5টা ও ঠিকঠাক করবে, কিন্তু পয়সাও 10টার জন্যই নেবে। অর্থাৎ ও হচ্ছে পেড, ওকে দিতে হবে, তবে ও কাজটা করে দেবে, কিন্তু বিপজ্জনক দিকে নিয়ে যাওয়ার প্রবণতা ওর থাকবে, কারণ ওর ফ্রিকোয়েন্সির সাথে আমাদের যারা হিউম্যান বিং তাদের ফ্রিকোয়েন্সিটা মিলবে না। ওর কারো কথাটাই হচ্ছে মিসলিড করা। তো এটাই হচ্ছে বুধের সাথে বেসিক। আমাকে অনেক লোক বলে যে, মানে নিয়মিত বলে থাকেন তারা, যে বর্তমানে রাহুর আপনি এফেক্ট নিয়ে বলছেন, কিন্তু রাহু তো এই, হ্যাঁ, রাহু কোঅর্ডিনেশনের কাজ করে, তো রাহুর কাজই তো কোঅর্ডিনেশন করা, এখানকার জিনিস ওখানে গিয়ে বলা, ওখানকার, ওর তো আর কিছু করার মতন ক্ষমতা নেই, কারণ ওর দেহটা আমরা যা দিয়ে ভোগ করি, আমাদের মেটেরিয়াল জিনিস, তো সেই ভোগের মধ্যে তো দেহটাই মেন, সেটাই তো ওর নেই। এই জন্য ওর ভোগের প্রবৃত্তিটা অত্যন্ত বেশি। একে তো ডেমন, আমাদের থেকে যে কোনো তামসিক প্রবণতা ওর মধ্যে নর্মালি বেশি থাকবে, তার সাথে যা দিয়ে ভোগ করবে সেই জিনিসটাই ওর নেই। ফলে ও যখন আরেকটা ধরুন ডেমিগড বা কিছুর সংস্পর্শে আসবে, তখন তাকে মেলাইন করবার চেষ্টা করবে, কারণ ওর একটা সহজাত ক্ষোভ বা জেলাস আছে, কারণ সে সেইভাবে তার মধ্যে সমস্ত প্রবৃত্তি থাকা সত্ত্বেও, কারণ তার মস্তিষ্কটা সচল, মস্তিষ্কে তার প্রাণ আছে, সমস্ত প্রবৃত্তি থাকা সত্ত্বেও সে তার কাজটা করতে পারছে না, করলেও সেটা ক্ষণস্থায়ী। সেই জন্য সে মিসলিড করার একটা নর্মাল প্রবণতা থাকে যে কোনো ক্ষেত্রে।
তো যাই হোক, আমি প্রশ্ন করেছিলাম যে কেতুর ভালো কিছু দিক পেলে আমাকে জানাবেন, যে কিভাবে ভালো কাজ করে। কেউ জানায়নি, দুঃখের বিষয়। আচ্ছা, তো বুধ মীন রাশিতে যখন প্রবেশ করে, বুধের মধ্যে কি জিনিস মুখ্যত দেখা যায়? দেখুন, মীনের কারকতাটা বোঝার চেষ্টা করুন। মীন হচ্ছে নলেজের ঘর। নলেজ মানে ডিপ রুটেড নলেজ, এবং যে নলেজের এক্সিকিউশনটা নিজের ওপরে বা খুব অনুগত বা খুব কাছের যে শিষ্য শিষ্যা তাদের ওপরেই প্রযুক্ত হতে পারে। বৃহস্পতির এই ঘরটার মধ্যে অনেক গুহ্য বিদ্যা থাকে, এই জন্য এটাকে কোয়াসি স্পিরিচুয়াল রুম বলা হয়। ফুল স্পিরিচুয়াল নয়, কোয়াসি। এর মধ্যে মেটেরিয়াল গুণও আছে, কিন্তু ওয়াইড রেঞ্জ অফ স্পিরিচুয়াল গুণও আছে। মানে একটা 50-50 ব্যালেন্সের রুম আছে, যেরকম যেটা ধনুর মধ্যে নেই। ধনুর মধ্যে অনেক রাজসিক প্রবৃত্তির গুণ আছে, তার চিহ্নটা দেখেই বুঝতে পারবেন। তীর ধনু একটা ন্যাচারাল সেভিয়ারের কাজ করে, ক্ষাত্র ধর্ম যার মধ্যে থাকে আর কি, তো সে কাজ করে। কিন্তু মিনের ক্ষেত্রে সেটা নয়। মিন হচ্ছে গভীর, যার তল পাওয়া সম্ভব নয়। যাই হোক, তো মিনের যে প্রকৃতি, বহু মানুষ মীন রাশিকে, যেহেতু জলকারক রাশি এবং জল মানে বৃহস্পতির জল মানে উষ্ণতা তার সামান্য বেশি থাকবে এবং তার গাঢ়ত্ব বা ঘনত্বটাও একটু বেশি থাকবে। এই জায়গাতে যখন বুধ প্রবেশ করে, বুধকে আমরা নর্মালি নীচ কেন বলি? প্রথম কথা হচ্ছে, এই ঘরের যে গভীরতা, এই ঘরের যে ধরুন ডেপথ আছে, সেই ডেপথ বুধের পক্ষে নেওয়া সম্ভব নয়। বহু মানুষ বলে না যে বুধ বোধি, যেখান থেকে বুদ্ধি এসছে। তো বুধ হচ্ছে স্ফুলিঙ্গের কাজ করে। যেরকম একটা দেশলাই কাঠির মাথাটায় তার ধরুন অগ্নি উৎপাদনকারী সামান্য একটা তিলি, যেটাকে বলে তিলি, সেটা থাকে। তো সেইটুকু দিয়ে এবার কাঠিটা যেটা থাকে সেটাও হচ্ছে এমন একটি পদার্থ যেটাও দাহ্য আর কি। তো তার ফলে কাঠিটাও জ্বলে থাকে এবং আমরা আমাদের গৃহকর্মে সেটা ইউজ করি বা অন্য কর্মে ইউজ হচ্ছে। কিন্তু বিষয় যেটা, সেটা আসল অংশ হচ্ছে মাথাটা। বুধের বুদ্ধি হচ্ছে মাথার বুদ্ধিটার মতন। এবার এই আগুনটা কতক্ষণ ধরে জ্বলবে সেটা যে ওই কাঠিটা যেটা দিয়ে নির্মাণ হয়েছে তার উপর ডিপেন্ড করে। সেটা হচ্ছে শনি অ্যাকচুয়ালি। অর্থাৎ আপনার শুধু বুদ্ধি বা প্রেজেন্স অফ মাইন্ড থাকলেও হবে না, সেটাকে ধরে রেখে সেটাকে এক্সিকিউশনের এক্সট্রিম পর্বে নিয়ে যাওয়া, বা বুদ্ধিটাকে অনেকটা এক্সটেন্সিবিলিটি যেটাকে বলে, হ্যাঁ, বা একটা কম্প্রিহেন্সিভ ম্যানারে সেই বুদ্ধিকে কাজে লাগানো, তার জন্য স্যাটার্নের প্রয়োজন হয়। না হলে সেই বুদ্ধি শর্ট টার্ম হয়ে যায় আর কি। হ্যাঁ, তো এই ব্যাপক ব্যাপ্তির জন্য কি হয়, এই ঘরের ন্যাচারাল যে রিসোর্স আছে সেই রিসোর্সকে ইউটিলাইজেশন করার জায়গা বুধের মতন একটি ছোট প্ল্যানেটের থাকে না। উপরন্তু এই ঘরের মধ্যে ফিলোসফিক্যাল নলেজ আছে, যেটা বুধ কিন্তু অ্যাকুয়ার করতে পারে কিন্তু এক্সিকিউট করতে পারে না, কারণ বুধের সেই এক্সিকিউশনের জন্য বৃহস্পতির প্রয়োজন হয়। বহু বইতে, বাজার চলতি বইতে দেখবেন লেখা থাকবে যে এই ঘরে যদি বৃহস্পতিযুক্ত বুধ থাকে তাহলে তার নিজ ভঙ্গ হয়। অ্যাকচুয়ালি এই কথাটা যে পুরোপুরি ভুল তা নয়, কিন্তু পুরোপুরি ঠিকও নয়। অ্যাকচুয়ালি নিজ ভঙ্গ এখানে শুক্র বুধ থাকলে হয়, সে তো ন্যাচারাল রুলে হয়, অনেকবার বলেছি এটা কেন। কিন্তু বুধের যে নিজ হওয়া না, সেটা এত বেসিক এবং এত এলিমেন্টারি জায়গার সাথে যুক্ত থাকে যে বুধের নিজ হওয়ার ফল বোঝা যায় খুব সহজে। কি কি জায়গায় ফল দেয়? আমাদের যে লজিক দেখবেন, বাচ্চারা তো প্রিটেন্ড করতে পারে না, বাচ্চাদের মতন লজিক থাকে একটা, তাদের একটা ওয়ার্ল্ড থাকে, তাদের একটা, আমাদের মনে হতে পারে সেটা হ্যালুসিনেশন। তারা গল্প শুনছে, করছে, বিভিন্ন খেলাধুলা করছে, এবং তারা খুব সহজে সব কিছুর দ্বারা খুব সহজে ইনফ্লুয়েন্সড হয়ে যায়।
এটা এই কারণেই, কারণ তাদের মনটা একদম ক্লিন, ক্রিস্টাল ক্লিয়ার একেবারে। তো সেই বুধের মধ্যে সেই গুণ আছে পূর্ণ মাত্রায়। তো বুধের মতন করে বুধের লজিক আছে। সেই লজিকটা কিন্তু আমি বারবার বলছি যে বুধ হচ্ছে প্রথম দিকের বুদ্ধি। এবার ওই বুদ্ধিটা যদি শনি সেই পরিমাণ গুণ যদি ধারণ করে না থাকে, তাহলে সেই মানুষ শুধুমাত্র ক্লেভার হবে। আমাদের ইংরেজদের আমি মাঝে মাঝে খুব খারাপ কথা বলি, তার পেছনে কজ আছে, কিন্তু তার মানে এটা নয় যে ভাষার মধ্যে আছে। ভাষার তো একটা কোঅর্ডিনেশন, সেটার ক্ষেত্রে কোনো অপরাধমূলক কিছু নেই। তো ইংরেজি ভাষার একটা খুব অদ্ভুত ব্যাপার আছে। ইংরেজি ভাষায় না ভাষার সংখ্যা খুব কম। মানে যেমন ধরুন আমি সূর্য, সান, আমাদের বাংলায় অন্তত 50টা শব্দ আছে, সংস্কৃতে ঢুকলে তো অগণিত শব্দ আছে। মুন, মাদার, ফাদার, এদের অগণিত শব্দ, যে কোনো বাংলা শব্দে দেখবেন সিনোনিমে ভর্তি। এত শব্দ ভাণ্ডার আছে বাংলা। বাংলা তো মানে খারবলি অপভ্রংশ থেকে এসছে। মানে আপনি যদি সংস্কৃতে ঢোকেন তো ভাষার মানে সিনোনিমসের শেষ নেই। ইংরেজি শব্দে এত ভাষা নেই। ফাদার মানে বাবা, আপনি ফাদার ব্যতি রেখে খুব রেয়ারেস্ট মানুষ বাবার অর্থ জানে, মানে যার এক কথায় কমন নাউন আর কি সেটা। তো সেটাকে মানে কার্যকরী হিসাবে প্রয়োগ করে আপনাদের বলছি, ইংরেজি শব্দে কতগুলো শব্দ আছে। যেরকম ধরুন ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট মানে হচ্ছে, দেখবেন কোনো বিজ্ঞানীর সম্পর্কে, কোনো পদার্থবিদ সম্পর্কে যখন বলছে তখন ইন্টেলিজেন্ট শব্দ বলা হয় সব সময়। তো ইন্টেলিজেন্ট শব্দ প্রয়োগ করা হয়। কখনো দেখবেন যে ক্লেভার বা কানিং এই শব্দ প্রয়োগ করা হয় না। কেন? আমরা তো নর্মাল চলিতার্থে চালাক, বুদ্ধিমানী শব্দগুলো একভাবে ব্যবহার করি। এগুলোর প্রত্যেকটা তাৎপর্যগত ব্যাপার আছে। এই জন্য আমি একদম অনুষ্ঠানের শুরুতে দেখবেন বলেছি যে স্বল্প মেধা সাম ভগবান ইউজ করেছে, সেই শব্দই ধার করে বলেছি। যা বলছি তা ধার করাই জিনিস, কোনোটাই আমার নিজের ক্রিয়েটেড নয়। তো সেখানে স্বল্প বুদ্ধির ব্যাপারটা এই কারণেই বলা, তার কারণ ওটা লং ডিউরেশনের বুদ্ধি নয়। বুধ কখনো সেটা দিতে পারে না, বুধের সে ক্ষমতাই নেই। এবং জ্যোতিষশাস্ত্রের বইতে কোথাও লেখা নেই। এখন মানে যেগুলো কনভার্সন হয়েছে, যে বইগুলো মানে অনুবাদিত বাংলা, মানে সেইগুলোর ব্যাপার আমি বলতে পারবো না। মানে অনুবাদক আদৌ অ্যাস্ট্রোলজার কিনা, তিনি হয়তো লিটারাল কনভার্সন করেছেন। সেরকম হলে কিন্তু তার তো অসংখ্য ভুল আছে, যেই জন্য প্রচুর শব্দের মানে মিসইউজড হয় আর কি। আচ্ছা, তো এই ঘরের যে ডেপথ, যে নলেজ, যে হিডেন ট্রেজার আছে, সেটা বুধ নিতে পারে না। নিতে পারে না বলে বুধ এখানে কি হয়, খেই হারিয়ে যায়। পরিষ্কার ব্যাপার। এই ঘরের মধ্যে, এই ঘরের কল্পনা শক্তি বুধের কল্পনা শক্তির মতো নয়। এই ঘরের কল্পনা শক্তি একটা হাইপোথিসিস। একজন বিজ্ঞানী চিন্তা করছেন, চিন্তাটা তার মাথায় আছে, সেটা যখন খাতায় কলমে প্রুফ হবে তখন সেটা বৈজ্ঞানিকভাবে সেটার তার জার্নাল হোক, তার ইন্টারন্যাশনাল জার্নাল আছে, সেখানে বিভিন্ন পদার্থবিদ্যার কাজ সেখানে বেরোয়, বা অন্যান্য বিজ্ঞানের ফিল্ডে যে সমস্ত কাজ তাদেরও রেসপেক্টিভ এই আছে। আমার সাবজেক্ট বলে আমি আমারটা জানি, বাকিগুলো সম্পর্কে বলতে পারছি না কিভাবে বেরোয়। তো যাই হোক, এই যে কাজটা হয়, মানে যেটা নর্মালি হয়ে থাকে আর কি, এক্ষেত্রে আপনারা কোনো একজন মানুষ হয়তো বহুদিন আগে চিন্তা করেছে, সেই চিন্তাটা একটা সময় ফলপ্রসূ হয়েছে। তো এই যে চিন্তা, যে ফিলোসফি, যে ফিলোসফিক্যাল নলেজ, সেটা মিনের ঘরের কাজ, গভীর গহন কাজ। বুধ সেই কাজের সাথে একদম অ্যাকাস্টম নয়। একটা বাচ্চা দেখবেন একটা লজেন্স চাইলো, বায়না করছে, খানিকক্ষণ বাদে ভুলে গেল। সে একটা অন্য কাজ পেলো, এটা হয়তো একটা মোবাইল পেলো, সেটাতে ভুলে গেল। মানে তার লজিক আছে, কিন্তু তার লজিকটা বেশিক্ষণ ধরে ট্যাঞ্জেবল নয়। দ্যাটস ওয়াই
এই ঘরে বুধ নিজের খেই হারিয়ে যায়, নিজের আইডেন্টিটি লস করে ফেলে, সেই জন্য নীচ হয়ে যায়। বুধ কি হয়ে যায়, এখানে এখানে একটা বিস্তৃত প্রান্ত পায়, সে ছুটে বেড়াচ্ছে, তার অ্যাকচুয়াল ডেস্টিনেশন কি, কি করতে হবে, কি করা উচিত, এগুলো থেকে সে খেই হারিয়ে গিয়ে সে তার যে কারকতা, আমরা নীচ তখনই বলি গ্রহের যে কারকতা তার বাইরে তখন সে কাজ করে। অর্থাৎ বুধ এখানে অনেক বেশি কাব্যিক, কখনো দেখা যাচ্ছে তার ফিলোসফিক্যাল নলেজ আছে, তার অনেক বিষয় সম্পর্কে প্রচুর নলেজ আছে, কিন্তু সেটা এক্সিকিউশন ফিল্ডে কিন্তু সেই পরিমাণ নলেজটা তার থাকে না। অর্থাৎ আমার নলেজটাকে তো আমি কেন অ্যাকুয়ার করেছি, কোথাও না কোথাও কাজে লাগাবো বলে, সেই কাজে লাগানোর বিদ্যেটা এখানে থাকে না, সেটা খাতায় কলমে হয়ে যায়, কপি বুক টাইপের। তো সেই কারণে এইখানে আমরা বুধকে নীচ বলি। বহু লোক বলে যে জলের ঘর, তো বুধ খুব হাই টেম্পারেচার, শুধু একটা সেই কারণেই নয়, তাহলে তো মকরের ঘর মারাত্মক ঠান্ডা, তো সেই ঘরের তো গিয়ে বুধ নীচ হয়ে যেত, হয় না। এই ঘরে এসে হয় শনি কি করে, শনির নলেজ, এবার আপনাদের বলি যে শনির ঘরে বুধ কেন নীচ হয় না। তো শনির ঘরে এই কারণে নীচ হয় না, শনি নলেজ কাউকে দেবে না, নলেজ দেওয়ার ব্যাপারে অসম্ভব কৃপণ শনি। কারণ শনি আগে পাত্র নির্বাচন করবে। গুরু এবং শিষ্যের মধ্যে, যারা গুরু শিষ্য পরম্পরার মধ্যে দিয়ে এসছে, তারা জানেন যে গুরু এবং শিষ্যের কাজ হচ্ছে একে অপরকে অন্তত 1 বছর জানা। জানা মানে ইন্ট্রিনসিক। শিষ্যের কাজ হচ্ছে গুরুকে চেনা, যে আমি এই যে ব্যক্তি গুরুদেব, তার থেকে আমি নিতে পারবো কিনা, আমার সেই গ্রহণযোগ্যতা, আমার সেই ধাত্র আছে কিনা। আর গুরুদেবের সেটা বোঝা উচিত যে এই ছাত্র সেই যোগ্য কিনা যেখানে চলে এসেছে। তো গিয়েই শুরু করা যায় না ক্লাস সেখানে। তো এই পরম্পরা বোধটা সেখানে থাকে। শনির গুণ এটা ধীর। বুধ কোনো ধীর কাজের সাথে যুক্ত নয় কখনো। বুধ ফাস্ট কাজ করবে, মঙ্গল ফাস্ট কাজ করবে, শুক্র ক্ষেত্র বিশেষে ফাস্ট এবং স্লো। শুক্রের নেচার স্লো, কিন্তু শুক্রের ডিজায়ার ফাস্ট। শুক্র বসে রয়েছে কলকাতায়, চিন্তা করছে নিউ ইয়র্কের কথা, তো চিন্তাতে ফাস্ট। আর নাম্বার 3 যেটা বলার, সেটা হচ্ছে শনির ঘরে এই কারণেই হয় না, কারণ শনি ওকে গুরুত্বই দেয় না। আমি বললাম না, হাতি পাশ দিয়ে কে চলে যাচ্ছে সেই নিয়ে হাতি সামান্যতম চিন্তিত নয়। যখন খুব বড় কিছু হবে তখন হয়তো দেখলো ব্যাপারটা। তো বুধের সেই ক্ষমতা অক্ষমতা এখানে খুব একটা প্রকাশ পায় না, বরঞ্চ বুধ কিছুটা নিজেকে শ্রিঙ্ক করে নেয় যখন শনির কাছাকাছি এসে পড়ে, এখন যেরকম আছে যে সময়টাতে। এই জন্য বুধকে এখানে নীচ বলা যায় না। বুধ এখানে তার আইডেন্টিটি লুজ করে ফেলে না, কিন্তু মিনের ঘরে এসে আইডেন্টিটি লুজ করে ফেলে, কারণ মিনের ক্ষেত্রটা বিশাল। আপনি হয়তো বলবেন যে অঙ্কের বিচারে তো 30 ডিগ্রি, তার বেশি তো নয়। অঙ্কের বিচারে 30 ডিগ্রি, কিন্তু হাইপোথেটিক্যালি সেটা আমরা সব ঘরকেই বলছি, কিন্তু সব ঘরের তো আলাদা গুরুত্ব রয়েছে। প্রত্যেকটা মানুষের একই প্রাণ, একই প্রাণের ভ্যান। অপরাধ করুক, সে কোনো প্রশংসার কাজ করুক, তার জন্য পানিশমেন্টও এক রয়েছে। কিন্তু পরিবারে বাবা মার যা গুরুত্ব আছে, সেটা কি অন্য কারোর গুরুত্বের সাথে ইকুইভ্যালেন্ট পেরেন্টসের? বা যদি তার উপরেও কেউ থাকেন, মানে দাদু ঠাকুমা বা দাদু দিদা কেউ থাকে, তো মানুষ হিসাবে তো সবাই সমান, কিন্তু তাদের একটা লেভেল আছে সবার। ছাত্র আর শিক্ষক কি এক লেভেলে থাকেন? কখনো কখনো না। তো সেটা বুঝতে হবে এই ঘরের। 2 নম্বর হচ্ছে, এই ঘর অত্যন্ত পবিত্র ঘর, কালপুরুষের দ্বাদশ ঘর, এবং দ্বাদশ ঘর হচ্ছে আমাদের অ্যাকুয়ারিয়াস। তো সেই হিসেবে এই ঘরের পবিত্রতাও বেশি। বুধের মধ্যে পবিত্রতা অপবিত্রতা বোধ নেই। বাচ্চার মধ্যে যেরকম গিয়ে দেখবেন অনেক সময় কোনো স্যাক্রেড জায়গায় গিয়ে কিছু, ও তো খুব ন্যাচারালি চিন্তা করছে। তো সেই কারণেও বুধ এখানে নিজের আইডেন্টিটি লুজ করে সে অনেক একটা কল্পনা, কিন্তু কল্পনারও কোনো দিক নেই এবং তার এক্সিকিউশন পাওয়ার নেই। সেই কারণে এখানে নীচ হয়। আরও একটা কারণ আপনাদের বলে দিই, এই ঘরের কিছু ভালো দিক আছে। সেটা হচ্ছে কমিউনিকেশন যদি করতে পারে,
তাহলে খুব স্বল্প কথায় করতে পারে, খুব স্বল্প কথায়। কিন্তু নবাংশে সেটা আইদার রবি বা বুধ বা শুক্রের নবাংশে হতে হবে। তার মানে শনির নক্ষত্রের প্রথম 3টে চরণ, তাহলে বেটার হয়। আর যে কোনো রিসার্চ, যে কোনো অ্যানালিটিক্যাল কাজ, যে কোনো ফার্মা রিলেটেড কাজ, যে কোনো ড্রাগ মানে যেটা ওষুধপত্র তৈরি করেন যে সমস্ত কোম্পানি, ডক্টররা যে সমস্ত হিলাররা আছেন যারা কাজ করেন, তাদের জন্য সেবা শুশ্রূষা করার জন্য মানুষের ডোনেশন, হ্যাঁ, যারা ধরুন একটু কোনোভাবে অর্থনৈতিকভাবে একটু উইক আছে তাদের হেল্প করা, মানুষের জন্য দয়া মায়া মমতা, সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে এই প্ল্যানেট বুধ এখানে প্রদান করে। তবে বহু ক্ষেত্রে কিন্তু নির্বাচনের ক্ষেত্রে কিছুটা ত্রুটি এসে যায় আর কি। হ্যাঁ, যারা ধরুন আমাদের ডক্টরদের প্রধান যিনি হেল্পার হিসাবে কাজ করছেন, নার্স যারা, তাদের কিন্তু পেশার সাথে এই ঘরে বুধের খুব বড় যোগ আছে। তার সাথে আমাদের বিভিন্ন এভিয়েশন সেক্টর, যেখান থেকে বিভিন্ন সিগন্যাল যায়, যেমন ধরুন আমাদের এয়ার ট্রাফিক কন্ট্রোলার থেকে, এটিসি থেকে সিগন্যাল দিচ্ছে বিভিন্ন ওপর দিয়ে যে যন্ত্রাংশ উড়ে যাচ্ছে, তাদের এই ধরনের কাজের সাথে যারা যুক্ত থাকে তারা কিন্তু, বা ধরুন মহাকাশ বিদ্যা নিয়ে পড়াশোনা করছে, তাদের জন্য এই ঘরে বুধ কিন্তু খুব বেটার করে, কিন্তু আইসোলেটেড করে দেয়, খুব আইসোলেটেড করে দেয়, একটু মাঝে মাঝে ডিপ্রেশনে চলে যায়, একটা মুড সুইঙ্গিং মেন্টালিটি তৈরি করে খুব বেশি। তো যাই হোক, ডিপ থিঙ্কিং করে, কিন্তু অ্যানালিসিসও করতে পারে, কিন্তু এক্সিকিউশনের ক্ষেত্রে তার গন্ডগোল আসে। এবার যে অংশটায় যাব সেটা হচ্ছে এখানে রাহু আছে। তো বুধ যখন যাবে, এখানে একটা জিনিস আপনাদের ইনফরমেশন বলে রাখি, সেটা হচ্ছে বুধ যখন যাবে, আমি যে ডেটটা আপনাদের বলেছি আরেকবার বলে দিই, সেটা হচ্ছে 19 তারিখ, 19/3/2024 রাত্রি 8টা 28 মিনিটে বুধ এবং রাহু মকর রাশি নবাংশে একসাথে মীন রাশিতে থাকবে। সেটা হচ্ছে 22 ডিগ্রি 30 মিনিট 51 সেকেন্ডে থাকবে বুধ আর রাহু 1 ডিগ্রিতে। তো বুধ আর রাহু 1 ডিগ্রি, মানে একে তো বুধ ডেবিলিটেটেড আছে, বুধ যে কারকতা সেই কারকতার বাইরে ফল দিচ্ছে। ডেবিলিটেটেড মানে কিন্তু বুঝবেন, নিচস্থ মানে কিন্তু দুর্বল নয়। আমি কিন্তু অনেকবার আপনাদের এই কথাটা বলেছি, কোথাও লেখা নেই, দুর্বল গ্রহের আলাদা ডেফিনেশন আছে। নিচস্থ মানে হচ্ছে গ্রহ তার কারকতার বাইরে কাজ করে, ঠিক আছে? মনে করুন আমি একজন যদি শেফ হই, রান্না করি, হঠাৎ করে রান্না করা ছেড়ে তো মনে করুন যে আমি কোনো কার্পেন্টারের কাজ করা শুরু করলাম, সে কাজটা তো আমি করতে পারবো না, কারণ সেটার প্রতি আমার কোনো স্কিল নেই, আমি জানি না। তো স্বাভাবিকভাবে আমার কাজের যে মান হবে সেটা অত্যন্ত নিম্নমানেরই হবে। সেই কারণে অনেকে বলে যে দুর্বল আছে, কিন্তু দুর্বল নয়, ওর কারকতা শিফট করে দিচ্ছে। কেন শিফট হচ্ছে সেটা প্রথম জানতে হবে। হ্যাঁ, আপনার রুটটা জানতে হবে, না হলে কিন্তু জিনিসটা বুঝতে পারবেন না। আপনার ওই দুর্বল দুর্বলই বলতে থাকবেন, হয়তো ভালো নবাংশে পড়ে গেলে সেখানেও ভালো ফল দিয়ে দিতে পারে। এবার যেটা আসি রাহুর প্রশ্নে, যেটা বলছিলাম, রাহুর কাজ চিরকাল অনিষ্ট করা। রাহুকে দিয়েইছে ভগবান এই আমাদের নবগ্রহের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে, এই কারকতার মধ্যে আমাদের। তার কারণ হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের যাতে গতিশীলতা থাকে, অর্থাৎ মেটেরিয়াল লাইফের গতি থাকে। যেরকম বিভিন্ন দেবদেবীদের সৃষ্টি করেছে, যাতে তাদের মধ্যে তাদেরও জন্ম মৃত্যু আছে, তাদেরও সৃষ্টি হয়েছে, মানে যার সৃষ্টি হয়েছে তার বিনাশও আছে, তার আয়ু অত্যন্ত বড় হতে পারে, সে নিয়ে কোনো সমস্যা নেই। আমি অনেকবার উদাহরণ দিয়ে বলেছিলাম যে বেশ কয়েক বছর আগে আমাদের চিড়িয়াখানা, সেই চিড়িয়াখানায় একটা কচ্ছপ ছিল অদ্বৈত, তো সে পলাশির যুদ্ধেও দেখেছিল, যেটা সম্ভবত 23শে জুন 1757 সালে হয়েছিল। হ্যাঁ, আমাদের বর্তমান নদিয়া ডিস্ট্রিক্টের উত্তরে ব্লক আছে, একটা বা দুটো ব্লক আছে প্লাসি, সেইখানে হয়েছিল। ইংরেজদের সাথে বাংলার তৎকালীন শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সাথে যুদ্ধ হয়েছিল। তো সে সেই সময় বেঁচেছিল সেই কচ্ছপ। তার মানে ভাবুন, পুরো ইংরেজ শাসন দেখেছে সে।
সিপাহী বিদ্রোহ দেখেছে, অসংখ্য ইতিহাসের সাথে। কিন্তু তার মানে কিছু অমর, আয়ু বড় হতে পারে। যার সৃষ্টি হয়েছে তার বিনাশও আছে। ভগবান অজন্মা, সেই জন্য তার কোনো বিনাশ নেই। সে অনন্ত, তার কোনো শেষ নেই। তার কোনো এখানে শেষ, এইটুকু চলে গেলে কমে যাবে, এইটুকু দিলে বেড়ে যাবে, এরকম কোনো ডেফিনেশনের মধ্যে সে পড়ে না। সেই জন্য আমাদের কল্পনাটা, আমরা তো লিমিটেড জিনিস থেকে অভ্যস্ত। তা আমি যখন পড়তাম ছোটবেলায়, আমারও জিনিসগুলো প্রথম দিকে খুব অবাক লাগতো, এরকম কি হয় কখনো? কারণ আমরা যা দেখি সব লিমিটেড, ফাইনাইট দেখি। ইনফাইনাইট কথার মানে কি সেটা আমরা শুধু, ধরুন আমি পদার্থবিদ্যা পড়েছি, আমি তাই জানি, আমাকে পড়তে হয়েছে যে ইনফাইনাইট মানে কি, অমুক কি তমুক কি, বা হাজার হাজার লোককে পড়তে হয়, সেটা কিছু না। কিন্তু বহু মানুষ তো জানেও না ইনফাইনাইট মানে কি, তো এই বিষয় পড়েনি, সে কল্পনাও করতে পারছে না ব্যাপারটা কি। আমাদের আকাশগঙ্গা মিল্কি ওয়ে, তারও তো একটা আয়তন আছে, সেটাও তো একটা জায়গায় রয়েছে। কিসের মধ্যে রয়েছে কখনো চিন্তা করে দেখেন? এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, তারা তো কোথাও অবস্থান করে একটা, সেটা কোথায় করে অবস্থানটা, তার জায়গাটা কোথায়? যখন চিন্তা করবেন, যদি প্রকৃত চিন্তা করতে পারে, খানিকক্ষণ মধ্যে ঘুমিয়ে পড়বেন, দেখবেন মাথা দপদপ করবে, তারপরে ঘুমিয়ে পড়বেন। তখন নিজেকে এত ছোট মনে হবে যে যারা খুব লম্বা চওড়া বক্তব্য করে না, তাদের এত সামান্য যদি মনুষ্যত্ববোধ জীবিত থাকে, তাহলে এত ছোট মনে হবে, কথা বলা বন্ধ করে ঘুমিয়ে পড়বে তারা। তো যাই হোক, তো রাহুকে প্রবেশ করিয়ে দেওয়াই হয়েছে এখানে। আমাদের দৈনন্দিন দিন নামচার সাথে আমরা ওই সকালবেলা উঠে দৌড় শুরু করি না, বাচ্চাকে ফার্স্ট হতে হবে, অনেক টাকা আয় করতে হবে, বিরাট বাড়ি বানাতে হবে, অনেক কিছু করতে হবে, অনেক টাকা জমাতে হবে, এই যে কাজগুলো আমরা চিন্তা করি, আমিও করি, আমিও এর বাইরে নই। তো এই চিন্তাগুলো আমাদের রাহুকেতু করায়, বাকি প্ল্যানেটরা ডিরেক্টলি করায় না। শুক্রবার এরা রাহুকেতুর সাথে বিভিন্ন কম্বিনেশনে বসে বসে আমাদের এই দৌড়গুলো করায়। পৃথিবীর যে সবচেয়ে বড় লোক মানুষ, তিনিও সকালবেলা উঠে কাজে যায়, তাহলে বড় লোক হওয়ার কি মানে হলো? আমার গুরুদেব বলতেন যে বড় লোক, তার ডেফিনেশন হচ্ছে সকালবেলা উঠে কোনো কাজে যাবে না, অর্থাৎ যার কোনো খাওয়া ঘুমানো এসবের চিন্তা নেই, তাহলে সে আবার বড় লোক কি? তো সেটা সম্ভব নয়, কারণ আপনাকে বসতে দেবে না রাহুকেতু কখনো শান্তি মতো। আপনি কেন পৃথিবীতে এসছেন, আপনি যে একটা সোল, আপনার যে আইডেন্টিটি একটা সোল, বলে না বাবার বাড়িতে কোনো বয়োজ্যেষ্ঠ মরে গেল, ও চলে গেল, কে চলে গেল? দিব্যি একটা বডি পড়ে রয়েছে, যার সাথে মানুষগুলো এতদিন ধরে ছিল, তারপরে তাকে বলে ও চলে গেল। তার মানে কি চলে গেল? যেটা বেঁচে থাকতে আমরা কখনো ইম্পর্টেন্স দিই না। অনেক সময় খুব খারাপ উদাহরণ দিয়ে বলছি, কারোর বৃদ্ধ অবস্থায় কারোর পিতা বা মাতা গত হয়েছে, বলে না তোর বাবা চলে গেল, দিব্যি সামনে রয়েছে শুয়ে একটা মানুষ, বলছে চলে গেল। যেটা চলে গেল সেটা হচ্ছে আসল জিনিস, সেটার প্রতি আমরা কোনোদিন বেঁচে থাকতে তার সম্পর্কে জানার চেষ্টা করি না। ছোটবেলা থেকে ভগবান 700 শ্লোকে বারবার ওইটাই বলেছে, ইউ শুড নো ইউর আইডেন্টিটি। আর আমরা যেটার পেছনে দৌড়াই সেটা টোটালটাই ফিকটিশিয়াস। কিন্তু আমাদের দৌড়াতে হয়, তার কারণ ওই লীলা খেলাটা ভগবানই করে দিয়ে গেছে। তার নাম হচ্ছে রাহু, হি ইজ এ ডেমন। সর্বভানু তার নাম অ্যাকচুয়ালি। তার কাজই হচ্ছে ডেমনিশ অ্যাক্টিভিটিস করা, তাকে পারফরমেন্সই সেটা। যেমন ভিলেন কোনো সিনেমায়, সে কি কোনো হাম্বল লোকের রোল প্লে করবে? সে তো ক্ষতিকারক একটা ক্যারেক্টার, তাকে ডাইরেক্টর পোর্ট্রেটই করেছে ওভাবে। ঠিক সেরকমই ভগবান পোর্ট্রেট করে দিয়েছে ওকে এখানে, সে রাহু বলুন বা কেতু বলুন। তো সে বসে রয়েছে মিনের ঘরে, বৃহস্পতির ঘরে। তো এই ঘরের কিছুটা ক্ষমতা সে ক্ষয় করে দেবে। ওর কাজই হচ্ছে খাওয়া, ক্ষয় করা। ও তো পয়জন, ও যেখানে থাকবে সেই অংশটাকে পয়জন করবে। তো সে বসে রয়েছে, এবার সে কাউকে পাচ্ছে না, সে দাঁড়িয়ে রয়েছে চুপচাপ। যেই না কাউকে পাবে, খপ করে তাকে ধরবে,
ধরে তার ব্রেন ওয়াশ করা শুরু করবে অ্যাকচুয়ালি। তো বুধ হচ্ছে ব্রেন ওয়াশ করার ক্ষেত্রে সব থেকে মানে কি বলবো, সব থেকে সফট টার্গেট, কারণ বুধ ইজ আ বালক প্ল্যানেট, বালক গ্রহ। তো বুধকে সে কি করবে, বুধ যখনই এ ঘরে প্রবেশ করবে এবং মোটামুটি প্রবেশ করা মাত্রই বুধের কাজ কি, এক তো বুধ এখানে নিজেই এসে সে কিছুটা আইডেন্টিটিলেস হয়ে গিয়ে সে এখানে ডেবিলিটেটেড হবে, তারপরে পাবে সে রাহুকে, এবং সে রাহু তাকে আরো ভ্রমিত করবে। ভ্রমিত করে কি করাবে, বুধ এবং রাহুর যখন কম্বিনেশন হয় তখন প্রথম কাজ হচ্ছে মানুষের মধ্যে অসম্ভব রকম মিথ্যার আশ্রয় নেওয়ার প্রবণতা তৈরি হয়। তো আগামী অন্তত ধরুন প্রায় এপ্রিল মাসের 27-28 তারিখ পর্যন্ত চারপাশে যত ঘটনা সংগঠিত হবে সব ঘটনাকে একবার করে প্রপারলি স্ক্রিনিং করে তারপরে জীবনে তার তার রেসপেক্টিভ এরিয়াতে সেটাকে ইনক্লুশন করাবেন, না হলে কিন্তু আপনি একেবারে যাকে বলে ফলসুডের মধ্যে পড়ে যেতে পারেন। এনিথিং আগে বুঝতে হবে যে কতটা ঠিক বলছে বা ভুল বলছে, এবং সেটাও তেমন হলে স্ক্রিনিং করে নিতে হবে, গুরুর সাথে পরামর্শ করতে হবে যার একটা পেডিগ্রি আছে। পেডিগ্রি মানে সে দীর্ঘদিন ধরে কিছু কথা বলে আসছে, যার একটা কনসিস্টেন্ট অ্যাপ্রোচ আছে, যে 10 বছর 20 বছর 30 বছর 50 বছর ধরে সে এক কথা বলছে, সেই মানুষের থেকে পরামর্শ নিতে হবে এবং এরকম ব্যক্তি নির্বাচন করতে হবে। সেই কাজটুকু আপনাকে করতে হবে, সেটা সবকিছু খাইয়ে দেওয়া যায় না। বহু মানুষ বলে আপনি টাইম স্ট্যাম্প দেন না, দিই না, আমার ইচ্ছে আমি দিই না, তাতে কি আছে, কে আপনাকে শুনতে বলেছে? সব কাজ আপনাকে একেবারে মুখের সামনে দিতে হবে, আপনি ডেটাটুকু শুধু দিচ্ছেন বলে দেবেন না। সব কাজ খাইয়ে দেওয়া যায় না, কিছু কাজ করতে হয় নিজের খেটে। আমি বিজ্ঞাপন করতে বসিনি এখানে, ইউটিউব থেকে যে সামান্য পয়সা দেয় ওটা কিন্তু পয়সাই নয় আজকালকার দিনে। তো সেটার আর আমার যে সামান্য কিছু সাবস্ক্রাইবার তাতে তো কিছুই নয় সেটা। তো সেদিক থেকে বলি একটু খাটুন, আমি শুধু একা খাটবো, আপনি শুধু সবটা খাবেন সেটা হবে না। আর নাম্বার 2 যে অংশটা বলি, রাহু কন্টামিনেশন করবে। কন্টামিনেশনটা করে কিভাবে, বুধের যে কারকতাগুলো রয়েছে, প্রথম কারকতা হচ্ছে কোঅর্ডিনেশন, সেই জায়গাতে ব্রিজ করবে। দেখা যাবে যে আপনি একটা ইনফরমেশন পেলেন, ইন অ্যাকর্ডেন্স উইথ আপনি কাজ শুরু করলেন, সেই কাজটা হলো না, এমন একটা মিস ইনফরমেশন আসলো যেটা আপনাকে কিন্তু আপনার জায়গা থেকে ডিরেইল করে দিল। এই ধরনের কাজ হতে পারে। মিথ্যে কথার ফুলঝুরি আপনি চারপাশে শুনতে পারেন। এ সময় বিভিন্ন লোক তার সেক্টরে, যে যার সেক্টরে, কারণ এটা কিন্তু কালপুরুষের শনির মূল ত্রিকোণ, অর্থাৎ কর্মপতি যিনি, তার দ্বিতীয় ঘর, অর্থাৎ তার যে পাওয়ারের ঘর, সেই ঘর কিন্তু এই আমাদের মিন। তো সেদিক থেকে স্যাটার্ন কিন্তু তার কাজের অংশটুকু দেখবে, যে যে সেক্টরে যুক্ত আছে সেই সেক্টরকে কিন্তু খেয়াল রাখবেন। নাম্বার 3 হচ্ছে বুধ আমাদের বাচ্চা বেলাকার যে পার্সোনালিটি, অর্থাৎ মোটামুটি 12-13 বছর পর্যন্ত, সেই পর্যন্ত পার্সোনালিটিকে কিন্তু খুব কন্ট্রোল করে। এক্ষেত্রে কিন্তু পার্সোনালিটি ডিসঅর্ডারের সমস্যাও আসে, স্পেশালি আপনি যেখানে কাজ করেন। বিশেষত রবি যখন এখানে এসে ঢুকবে 14 তারিখের পর থেকে, তখন কিন্তু আপনার যিনি বস আছেন, আপনার যিনি প্রধান আছেন, যার নির্দেশে আপনি কাজ করেন, তার সাথে কিন্তু কোনোভাবে ইনসাবঅর্ডিনেশনে আপনি যাবেন না। তিনি যদি ভুলও কথা বলে, রুলস আপনাকে সেটা বলে না যে আপনি তার সাথে তর্কে যান। ঠিক আছে, আপনার যদি কখনো কোনো জিনিস খুব গর্হিত মনে হয়, আপনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলতে পারেন যে স্যার আমার মনে হচ্ছে এটা এই জায়গাটায় একটু কনফিউশন হচ্ছে, আপনি একটু দেখে দিন। কিন্তু ডিরেক্টলি ওখানে মনে রাখবেন প্রত্যেকটা চেয়ারের একটা ভ্যালু থাকে, যে যেরকম কাজ করুন না কেন চেয়ারটাকে গুরুত্ব দিতে হবে, যিনি বসে থাকুন চেয়ারে। তো সেটাতে যাবেন না। 4 নম্বর হচ্ছে আপনি, এটা হচ্ছে মঙ্গলের যে মূল ত্রিকোণ তার দ্বাদশ ভাব, তো মানে মেষের, তো মেষের দ্বাদশ ভাবের কারণে এবং রাহু এবং কেতু
নবাংশে এখন বসে থাকবে যথাক্রমে মকর এবং কর্কটের ঘরে, মানে 4 তারিখের পর থেকে তাদের শিফটিং হয়ে যাবে। আগেই বলেছি কেতু তার নক্ষত্র চেঞ্জ করতে চলেছে। তো সেই হিসেবে যারা জমি জমা সংক্রান্ত কাজ করেন, যারা পারচেস করতে চাইছেন, যারা মানে সেল করছেন, যে কোনো সেকশনের ক্ষেত্রেই কিন্তু আপনারা অ্যালার্ট থাকবেন। অর্থাৎ কাগজপত্র ভালো করে দেখে নেওয়া, সবকিছু ঠিক করে বুঝে নেওয়া এগুলো করবেন। যারা বিভিন্ন বিদেশে যাওয়ার জন্য কোনো ভিসা এসব কিছু অ্যাপ্লাই করেছেন বা ধরুন যেতে চাইছেন, যে কোনো কারণেই হোক, সেটা কোনো পড়াশোনা বা ঘুরতে যাওয়া, এই ডকুমেন্টেশন কিন্তু যেগুলো চেয়েছে সেগুলো প্রপারলি দেবেন এবং অথেন্টিকেট মানুষের হাত দিয়ে যেন সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সেটি পৌঁছায়, সেই ব্যাপারটা খেয়াল রাখবেন। যারা বিভিন্ন সার্জেন আছেন, যারা খুব জটিল অপারেশন করছেন, স্পেশালি নার্ভের অপারেশন বা ধরুন আমাদের বোন রিলেটেড কোনো অপারেশন করছেন যার সাথে নার্ভও যুক্ত আছে, তারাও কিন্তু বোথ ডাক্তারবাবু এবং যিনি পেশেন্ট আছেন দুজনেই কিন্তু দুজনের দিকটাকে খেয়াল রাখবেন। এবার আমার সেই ঔদ্ধত্য নেই বা আমার সেই ক্ষমতা নেই আমি কোনো ডাক্তারবাবুকে সে কথা বলি আর তিনি শুনবেন কেন, কিন্তু আমি একজন রোগীকে বলতে পারি, পেশেন্টকে বলতে পারি যে একটু তেমন হলে যদি মনে হয় তার থেকে কোনো সিনিয়র ডক্টরের কাছে গিয়ে করবে। মানুষের একটা অদ্ভুত নেচার আছে, মানুষ যখন যেখানে যায় না তখন সেখানে একটা প্রভাব বিস্তার করার জন্য তার প্রশংসা করে আর যেখান থেকে এসছে তার নিন্দে করে। আমি দেখেছি অনেক আমার কাছে অনেকে যখন আসে আমার এমন গুণগান করা শুরু করবে, আর কোনো একজনের কাছে হয়তো গিয়েছিলেন, তিনি হয়তো তার মতন করে প্রেডিকশন কি করেছেন সেটা আমি জানি না, তার খুব নিন্দে করে। এবং এই কাজটা যে ভবিষ্যতে অন্য লোকের কাছে গিয়ে সে আমার নামেও করবে না, তার কিন্তু কোনো ক্রেডেনশিয়াল নেই। যার ক্রেডেনশিয়াল নেই তার কোনো জায়গাতেই নেই, জীবনের কোনো ফর্মেই নেই। এই ধরনের মানুষ থেকে সাবধান থাকবেন, চেনার চেষ্টা করবেন এই ধরনের মানুষ। কথা বলবেন কিন্তু অপমান করবেন না, আর কখনো কটু কথা বলবেন না, কিন্তু সাবধান থাকবেন। দে আর ভেরি ডেঞ্জারাস। এদের ক্যামেলিয়ান প্রবৃত্তি বলে, রং পরিবর্তন করে। যে মানুষের লোকাল স্ট্যান্ডার্ড নেই কোনো কিছুতে, যে মানুষ দীর্ঘদিন ধরে একটা নির্দিষ্ট পদ্ধতিকে অবলম্বন করে চলতে পারে না, যে মানুষ বর্ষায় শীতে গ্রীষ্মে তার পরিবর্তন হয় সমস্ত কিছুতে, সেই মানুষ কখনো কোনো ভালো কিছু প্রোডাকশনও করতে পারেন না এবং ভালো কিছু নিতেও পারেন না, দিলেও নিতে পারবেন না, কারণ তার মধ্যে সেই প্রবৃত্তিটা নেই। স্থিতপ্রজ্ঞ হতে হয় কোনো কিছু পেতে গেলে। আচ্ছা, রাহু আর কি করতে পারে এখানে থাকার জন্য? যে সমস্ত স্টুডেন্টরা, এই সময় তো পরীক্ষার মরশুম চলছে, বিশেষত কম্পিটিটিভ এক্সাম আছে, যারা ধরুন 10th 12th পরে বা আরও পরে যারা উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করবেন, বা তারা যে সমস্ত পরীক্ষায় যাবেন, পরীক্ষায় নাম, রোল নাম্বার, আপনার রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো লেখার সময় খুব কেয়ারফুল থাকবেন, বা একবার করে অবশ্যই রিচেক করে নেবেন। বা এখন তো বিভিন্ন এমসিকিউ মানে ওই আপনাদের ফিল আপ করতে হয়, তো ফিল আপ করার সময় তেমন হলে স্কেল ধরে ধরে করবেন। কোনো একটা কোয়েশ্চেন লিখলেন না, কিন্তু ফিল আপ হয়তো সেই পরেরটাই করে দিলেন, এবার একটা কনকারেন্ট ভুল হতে থাকলো, আর পেন দিয়ে যদি করতে হয় তো মোছার কোনো জায়গা নেই। এই ধরনের ভুল কিন্তু হওয়ার ভীষণ প্রবণতা এই সময় রয়েছে, এগুলো থেকে সাবধান। আপনার চোখ মানে ইএনটি এবং স্কিন সেই রিলেটেড যাদের দুর্বলতা আছে তারাও কিন্তু এই সময় সাবধানে থাকবেন। কোনো না কোনোভাবে কনফিউশন তৈরি করবার কিন্তু চেষ্টা করবে, দ্বন্দ্ব তৈরি করবার চেষ্টা করবে যে কোনো কিছুতে, যে কোনো দুটো থট, যে কোনো দুটো প্রিপারেশন তার মধ্যে। তো ভেরি কেয়ারফুল যখন কোনো এক্সিকিউশনের কাজে যাবেন। মনে করুন আপনি ইউ আর এন ইঞ্জিনিয়ার, তো আপনি কোনো প্রায়োগিক বিদ্যা কাজ করছেন, ওটাকে যখন মাটিতে প্রয়োগ করবেন কেয়ারফুল। যে কোনো কাজের প্রয়োগের ক্ষেত্রে খুব কেয়ারফুল থাকবেন, না হলে কিন্তু সমস্যা অনিবার্যভাবে হবে।
এবং একটা অদ্ভুত জিনিস, এরপরে যখন বুধ যখন এই ঘরে ফিরে আসবে তখন কিন্তু বুধ আর রাহু মধ্যে কনজাংশন মানে অ্যাকচুয়ালি হবে না, দুজনে 1 ডিগ্রিতে থাকবে না আর কি। অদ্ভুতভাবে আপনাদের আমি বলে দিই, এটা কিন্তু একবারই সংগঠিত হবে। সেটা হচ্ছে, জাস্ট আ সেকেন্ড, রাহু বুধ যখন পুনরায় মীন রাশিতে ফিরবে, তো সেই সময় বুধ যে সর্বোচ্চ ডিগ্রি পর্যন্ত নিচে নামবে সেটা হচ্ছে 21°47'56" সেটা কবে? 25শে জানুয়ারি বিকেলবেলা, মানে সন্ধেবেলা আর কি, 5টা 49 PM বুধ ডাইরেক্ট হবে মীন রাশিতে। সেই সময় রাহু থাকবে 20°38'। খুব কাছাকাছি চলে আসবে রাহু বুধ, 1 ডিগ্রির মতো ডিফারেন্স থাকবে, কিন্তু ক্রস করে এদিকে যাবে না। এবং বুধ তারপরে গতি নেবে, 3-3.5 দিন মতন সে এক্সস্ট থাকবে, তারপরে কিন্তু যে গতি নিয়ে বেরিয়ে যাবে সেই গতিতে কিন্তু রাহুর সাথে তার কন্ট্যাক্টটা কমে যাবে এবং দ্রুত নবাংশ চেঞ্জ করে বেরিয়ে যাবে বুধ। 4 থেকে 5 দিন সময় নেবে। তার ফলে এখন যে প্রবলেমটা হবে, যেহেতু মার্গী গতিতে আছে এবং দুজনে একে অপরের উল্টো দিকে চলছে, এই সময় যে এফেক্টটা করবে, কারণ রাহু এই ঘরে ঢুকেছে 30শে অক্টোবর আর বুধ এই ঘরে ঢুকবে হচ্ছে 7ই মার্চ, তাহলে প্রায় 4 মাসে ও অনেকটা এই ঘরটাকে বিষাক্ত করে দিয়েছে। রাহুর ক্ষেত্রে সেটা 4 দিনও লাগে না কোনো জায়গাকে কন্টামিনেটেড করতে। আর বুধ এখানে ঢুকে আমি প্রাথমিক যে জায়গাগুলো বললাম সেগুলো কিন্তু খেয়াল রাখবেন। টাকা পয়সার ডিলিং, অনলাইন ফ্রড, এগুলো কিন্তু হওয়ার যোগ আছে। খুব সচেতনভাবে এই সময় ডিল করবেন, অন্যের পয়সার দায়িত্ব বা এসব কিছু বেশি নেবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে। আরও একটা জিনিস বলি, এই যে এন্টায়ার পিরিয়ডটা যাবে, যেহেতু শনি সেও মীন রাশির নবাংশে চলে যাবে, তো যার ফলে কি হবে আপনারা দেখবেন যে মার্চ মাসের মোটামুটি 9-10 তারিখের পর থেকে এন্টায়ার এপ্রিল মাস এবং মে মাসের শুরুর দিকেও টেম্পারেচারও রেইজ করবে, ঘামও হবে, তার সাথে খুব বৃষ্টিও দেবে, কারণ শুক্র এখানে প্রবেশ করবে। তো আমরা যে এরিয়ায় থাকি, আমি আমার মান্ডেন ধরে বলছি, মানে কলকাতা সংলগ্ন যে উপকূলবর্তী এরিয়া, সেখানে খুব ঝড় বৃষ্টি হবে, দেখবেন ফ্রিকুয়েন্টলি হবে, খুব ঘাম হবে। মোটামুটি 7 তারিখ প্রবেশ করছে তো, এবং শুক্র 7 তারিখ প্রবেশ করে যাচ্ছে আমাদের কুম্ভ রাশিতে। তো শুক্র মোটামুটি একটা নবাংশ ক্রস করে বৃশ্চিকের ঘরে প্রবেশ করতে করতেই দেখবে বৃষ্টির কিন্তু বেশ ওই কালবৈশাখী বা প্রাক কালবৈশাখীর মতো ঝড়, এবং তার সাথে একটু বৃষ্টি এবং রাতের দিকে হালকা একটা ঠান্ডা ভাব, এবং তার সাথে যে জাস্ট ফেজটা গেল, আপনাদের বলেছি আমি এবছর যে ভীষণ পরিমাণে সর্দি কাশি এবং জ্বর জারি এগুলো যা হয় আর কি, কাফ অ্যান্ড কোল্ডের সমস্যা এগুলো বেশি হবে। তো তা মানে আমরা বছর ধরি মানে অ্যাস্ট্রোলজিক্যাল পার্সপেক্টিভে, সেটা হচ্ছে রবি যখন মীন রাশিতে থাকে, মানে আমরা যদি অ্যাকচুয়ালি বলেন তাহলে সেটা রামনবমী থেকে ধরা হয়, খুব পবিত্রভাবে যদি ধরা হয়। আর বছরের কতগুলো সময় আছে, যে বছর যেরকম মানুষের একটা জীবন আছে, যে বাল্যকাল, তারপরে কৈশোর, তারপরে যৌবন, তারপরে হচ্ছে প্রি-বার্ধক্য, তারপরে বার্ধক্য, সেরকম বছরের। তো বছরের যৌবন কাল যেটা শুরু হয় সেটা হচ্ছে মহারথ উৎসব থেকে, আষাঢ় শুক্ল মানে মানে শুক্ল তিথির আর কি দ্বিতীয়া থেকে শুরু হয়, অমাবস্যার পরের দিন, সেদিন থেকে বছরের যৌবনকাল শুরু হয়। সবকিছুর একটা নিয়ম আছে। আমরা তো এখন ওই ইংরেজদের ক্যালেন্ডার সেই দেখে 1 জানুয়ারি ভাবি বছর শুরু হয়ে গেল, সারা বছরের প্রেডিকশন আমিও করি, কারণ আমাকে স্রোতের একদম সম্পূর্ণ প্রতিকূলে গেলে
আমি সমাজচ্যুত হয়ে যাবো একদম, কেউ নেবেও না আমাকে মেনে। তো সেইভাবে কায়দা করে বলতে হয়, কিন্তু অ্যাকচুয়ালি বলাটা হয় হচ্ছে এই সময় থেকে। বলে দেবো অনেকগুলো সাকসেসিভ অনুষ্ঠান আছে, গ্রহণ আছে, রবির ট্রানজিট আছে, শুক্রের ট্রানজিট আছে, মঙ্গলের ট্রানজিট আছে। তো লট অফ থিংস উইল বি হ্যাপেনিং। এবার যেটা বলবো সেটা হচ্ছে একটু লগ্ন রাশি ভিত্তিক আপনাদের বলে দিই। সেটা হচ্ছে ফায়ারি সাইন, মেষ লগ্ন, মেষ, সিংহ এবং ধনু, যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে যথাক্রমে লগ্ন এবং রাশি, তাদের জন্য কি এফেক্ট দেবে। প্রথম যেটা বলি সেটা হচ্ছে কোনো কাজ, স্পেশালি অফিসিয়াল কাজ, এক্সিকিউশনের আগে দুবার চিন্তা করবেন। তেমন হলে কোনো বন্ধু, কোনো প্রাজ্ঞ, কোনো বিজ্ঞ ব্যক্তির সাথে পরামর্শ করে দেবেন। স্পেশালি আপনি যদি কোনো ফাইন্যান্সিয়াল সেক্টরে কাজ করেন, কোনো ব্যাংক, কোনো নন ব্যাংকিং, ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটারি এরকম কোনো সেকশনে কাজ করেন, বা কোনো অফিসের ফিন্যান্স দেখছেন, তাহলেও ইম্পর্টেন্ট, বা কোনো ট্যাক্স কনসালটেন্ট, তাহলেও কিন্তু আপনি দেখে নেবেন। ভুল হওয়ার কিন্তু প্রবাবিলিটি খুব বেশি আছে। আপনার দক্ষতা নিয়ে আমি প্রশ্ন করছি না, কিন্তু তবুও তো টু আর আ হিউম্যান, মানুষের ভুল হয়, তো সেটা একটু খেয়াল করে নেবেন। নাম্বার 2 হচ্ছে স্কিন রিলেটেড প্রবলেম থেকে খুব সাবধান থাকবেন। স্কিন এবং ডান দিকের লাং, রাইট লাং থেকে সাবধান। যাদের ক্ষেত্রে স্মোক করেন, যাদের হ্যাবিট আছে, বা ধরুন যারা নর্মালি যাদের ব্রিদিং ট্রাবল আছে, বা অন্যান্য যে কোনো ডাস্ট অ্যালার্জি আছে, এই সমস্ত, তারা কিন্তু খুব সাবধানে থাকবেন। আর মিডল লোয়ার অ্যাবডোমেন, একদম আমাদের ইন্টেস্টাইনের পোর্শন থেকে সাবধান। যাদের মধ্যে কোনো কারণে পেটে অ্যাসাইটিস হয়েছিল, লিভার ফ্যাটি আছে, যাদের চেহারা দেখবেন একটু মানে কিরম বলবো, একটু অতিরিক্ত মেদ, যার কোনো দরকার নেই, এরকম ধরনের চেহারা আছে যাদের, তারা কিন্তু এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন। ওবেসিটি যাদের খুব বেশি, সেগুলো একটু খেয়াল রাখবেন, তাহলে শরীর বেটার থাকবে। কাউকে নলেজ যদি কেউ একমাত্র জিজ্ঞাসা না করে, তাকে বলবেন না। যেচে কাউকে, মানে পরিষ্কার, মানে একদম বাংলা ভাষায় বলতে, যেচে জ্ঞান দেবেন না কাউকে। না জানতে চাইলে বলবেন না, হিতে বিপরীত হবে। বা এরকম কোনো জায়গায় আপনি কারুর বিবাহের ক্ষেত্রে সহযোগিতা করছেন বা এ করছেন, করবেন না। আমি আগে বহু লোককে এরকম করতাম, যেচে পড়ে বলতাম, বাইরে বেরিয়ে তারা অন্যরকম একটা মানে পরিকাঠামো তৈরি হতো। তা আমি আমার নিজের জীবন থেকে বলছি, বর্তমান সময়ের সাপেক্ষে যেহেতু সাধুর্য আছে, সেই সাধুর্য বজায় রেখে বলার চেষ্টা করছি আর কি, করবেন না। তবে জিজ্ঞাসা করলে তাকে কখনো নিরাশ করবেন না, যদি সেই বিষয়টা আপনি জানেন। নাম্বার 3 হচ্ছে মায়ের স্বাস্থ্যের ব্যাপারে খুব যত্ন নেবেন, যতটা ম্যাক্সিমাম নেওয়া যেতে পারে। আমি যখন সারা মাসের বলেছি, বিভিন্ন মানে এই তিনজনের ক্ষেত্রেও তো বলেছি, যেগুলো ব্যাড ডেজ হিসাবে মেনশন করে দিয়েছি, একটু সতর্ক থাকা। সেই দিনগুলোতে বেশ স্পেশালি মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখবেন। মা বা শাশুড়ি মা, যে কোনো কেউ, পুরুষ মহিলা দুজনের জন্যই বলছি। আপনার যদি ডটার থাকে এবং তার বয়স যদি মোটামুটি 8 বছরের বেশি হয়, তাহলে তার স্বাস্থ্যের দিকেও কিন্তু নজর রাখবেন। পরীক্ষার সিজন একটু বেশি নজর রাখবেন, খাওয়া দাওয়া, তার ন্যাচারাল জায়গাগুলোতে। যারা লং ড্রাইভ করছেন, গাড়ি ঘোড়া এই সমস্ত জায়গায়, তারা কিন্তু একটু কেয়ারফুলি গাড়ির চালাবেন, বা যিনি চালাচ্ছেন তাকে কোনোভাবে ইনস্টিগেশন বা প্রভোকেশন করবেন না। আর মিথ্যের আশ্রয়ে কোনো কাজ করবার চেষ্টা করবেন না। ভুল হলে বলে দেবেন ভুল হয়ে গেছে, বাট সেই ভুলটাকে লোকাতে গিয়ে সেটাকে জাস্টিফাই করবার চেষ্টা করবেন, সেটা কিন্তু করবেন না। তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। যে কোনো স্তরের ভুল হোক, একদম পরিষ্কার স্বীকার করে নেবেন, এটা আমার ভুল হয়েছে, কোনো অসুবিধা নেই। পৃথিবীর মহান বিজ্ঞ প্রাজ্ঞ মানুষেরও ভুল হয়, না হওয়াটাই খুব অস্বাভাবিক। আচ্ছা, পৃথ্বীকারক যে রাশি আছে, অর্থাৎ বৃষ রাশি, কন্যা রাশি এবং মকর রাশি, যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে রাশি এবং লগ্ন, তাদের জন্য বলে দিই, বাইরে থেকে কাজের প্রচুর যোগ আসবে, অ্যাকসেপ্ট করতে পারেন। বাইরের ইউনিভার্সিটি থেকেও যোগ আসতে পারে, অ্যাকসেপ্ট করতে পারেন। কম্পিটিটিভ এক্সাম যদি দেন, একটু যদি মাথা ঠান্ডা রেখে
ওই এক্সাম সময়টুকু যদি একটু আপনার মন এবং মস্তিষ্ক এক জায়গায় থাকে তাহলে কিন্তু দারুণ রেজাল্ট করে বেরোনোর মতন সময় আছে এখন। নাম্বার 4 হচ্ছে আপনি যদি শুধু কম্পিটিটিভ নয়, কোনো হায়ার স্টাডিজের জন্য কোনো পরীক্ষা দিতে চান, তাহলেও কিন্তু ভালো তার প্রভাব আপনি পেয়ে যাবেন। আপনার ইমুভেবল প্রপার্টি পারচেজের কিন্তু যোগ আছে এক্ষেত্রে। এবার আমি যে মাসের সময় যে গুড ডেজগুলো বলেছি কম্পারেটিভলি, যেগুলোতে মানি আসার দিন হিসাবে মেনশন করেছি, যখন সারা মাসেরটা বলেছি মার্চ মাস, সেইগুলোর সাথে মানে মানে করসপন্ডিং তার ডেটসগুলো দেখে কাজ করবেন, তাহলে বেটার ফল দেবে আর কি। শোল্ডারে সমস্যা করতে পারে, শোল্ডার থেকে একদম পিঠের মাঝ বরাবর অর্থোপেডিক জায়গায় এবং কোমর স্থানে। যাদের লোয়ার অ্যাবডোমেনে প্রবলেম আছে, বোথ মেল ফিমেল, যার যার ক্ষেত্রে যেরকম, কোনোটা ডাইজেস্টিভ পার্টে হতে পারে, কোনোটা রিপ্রোডাক্টিভ পার্টে হতে পারে, সমস্যা থাকলে পরে চিকিৎসকের পরামর্শ নেবে। কিডনিতেও কিন্তু সমস্যা আসতে পারে, যাদের ক্ষেত্রে অপেক্ষাকৃত দুর্বল আছে বা যাদের মনে করুন যে কোনো কারণবশত হয়েছে বা হতে চলেছে, সেরকম জায়গাতেও কিন্তু সতর্কতা নেবে। যাদের ক্ষেত্রে ডায়ালিসিস চলে বা এই জাতীয় বিভিন্ন রকম খুব একটু সেভিয়ার জায়গায় চলে গেছে, তারা কিন্তু এই সময়টাতে অবশ্যই মানে একটি নির্দেশও অমান্য করবেন না, ডাক্তারবাবু যেভাবে বলেছেন সেভাবে মেনে চলার চেষ্টা করবেন। রক্তচাপজনিত সমস্যা কিন্তু বৃদ্ধি হতে পারে এবং পালস প্রেশার মানে হাইপার টেনশন এটা কিন্তু হওয়ার যোগ রয়েছে, সে বিষয়ে সাবধান থাকবেন। আরেকটা জিনিস বলে দিই, কারুর যদি কোনো কারণে কাউকে পয়সা দেন, কোনো টাকা পয়সা দেন, সেটা যদি একটা ভালো অ্যামাউন্টের হয়, মানে আপনি ধার দিচ্ছেন বেরোন কিছু, তাহলে অবশ্যই কিন্তু সেটা একবার ভালো করে দেখে নেবেন, তারপরে তাকে দেবেন। নির্বাচনটা বুঝে করবেন, নাহলে কিন্তু ফ্রডুলেন্ট হওয়ার একটা যোগ রয়েছে। আচ্ছা, বায়ুকারক যে রাশি আছে অর্থাৎ মিথুন, তুলা এবং আমাদের কুম্ভ, তাদের ক্ষেত্রে বলি এই সময়টা চেষ্টা করবেন যদি কোনো কারণে কোনো লোন নেওয়া বা এই সংক্রান্ত কোনো কাজকর্মে যেতে হয়, তাহলে সেটা যতটা সম্ভব লেজিটিমেট কোনো সংস্থা থেকেই যাতে নিতে পারেন সেই চেষ্টাটা করবেন। বা যখন আপনার লোন স্যাংশন হচ্ছে তখন ভালো করে জিনিসগুলো ক্লজগুলো পড়ে নেওয়া, কত ইন্টারেস্ট দিতে হবে, কিভাবে শোধ হবে। এই সময় কিন্তু দুপক্ষের দিক থেকেই কিছু আনইনটেনশনাল ভুল হয়ে যেতে পারে, যার জন্য পরবর্তীকালে কিন্তু আপনাকে তার মূল্য দিতে হতে পারে। বা সেটা যদি একটু ইললেজিটিমেট কথাটা বলাই তো ইললেজিটিমেট, এরকম যদি একটু নিম্নমানের কোনো সংস্থা হয় যারা অতটা অথেন্টিকেট নয় আর কি, এরকম জায়গা থেকে আপনি যদি কোনো লোন বা কিছু নিতে চান, তাহলে কিন্তু অবশ্যই কাগজপত্র সেগুলো খুব ভালো করে দেখে শুনে বুঝে তারপরে ইউ শুড গো অ্যাহেড আর কি, আদারওয়াইজ সমস্যা আসতে পারে। এই সময় যদি কোনো ইমুভেবল প্রপার্টি সেল পারচেস করেন, যোগ আছে, বিশেষত পারচেজের যোগ বেশি আছে। আর যদি কোনো প্রপার্টি 12 বছরের বেশি সময় আপনি অ্যাকুয়ার করে রেখেছেন এবং আপনার যদি কোনো বড় গ্রহের সাথে রাহু কেতু বা বুধের দশা আছে, তাহলে কিন্তু সেলের যোগও আছে। তো সেক্ষেত্রে একটু মানে দুদিকেই ভালো করে দেখে নেবেন, যে এন্ডে আছে, কেউ সেল করছে মানে কেউ তো পারচেস করছে, দু এন্ড থেকেই ভালো করে দেখে নেবেন, একটু গন্ডগোল হতে পারে। যাদের গল ব্লাডারের সমস্যা রয়েছে, যাদের প্রস্টেটে প্রবলেম রয়েছে, একটু সাবধান। ইভেন যাদের লোয়ার ব্যাকে প্রবলেম আছে অর্থোপেডিক, যাদের হিপ বোনে প্রবলেম আছে, ইলিয়াম ইসচিয়াম বা অন্যান্য হাড়ে জাংচারে প্রবলেম আছে, একটু সাবধান। কোনো না কোনোভাবে বোন ম্যারো রিলেটেড যাদের সমস্যা দেখছেন, যাদের ক্ষেত্রে কোলনে প্রবলেম আছে, কনস্টিপেশন রিলেটেড একটা লং ক্রনিক প্রবলেম আছে, তারাও কিন্তু একটু সাবধানে থাকবেন বা চিকিৎসকের পরামর্শ নেবেন। ভেহিকেল পারচেজের যোগ আছে, একটু হাই রেঞ্জের ভেহিকেল পারচেজের যোগ আছে, বা ভেহিকেল নিয়ে কোথাও দূরে ঘুরতে যাওয়ারও যোগ আছে। যাই করুন, সেই দিক থেকে এনজয়েবল আছে। আপনার যদি দুটি সন্তান থাকে, তাহলে যে বড় সন্তান আছে তার স্বাস্থ্যের ব্যাপারে নজর দেবেন। যদি
কোনো রকম স্বাস্থ্যগত ইরেগুলারিটি দেখেন, ছোটোখাটো হতে পারে, সে ব্যাপারটাতে একদম মানে যতটা ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন করা যেতে পারে সে ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন। লাস্ট অংশ বলবো সেটা হচ্ছে জলকারক যে রাশি আছে সেটা কর্কট আছে, আমাদের বৃশ্চিক আছে এবং মীন আছে। যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে যথাক্রমে লগ্ন এবং রাশি, তাদের ক্ষেত্রে বলে দিই, প্রথম নেগেটিভ অংশ বলছি, সেটা হচ্ছে ভীষণ ক্রিটিসিজম সহ্য করতে হবে। কিন্তু অনেক ক্ষেত্রে অনেক এমন মানুষ যে আপনার থেকে ধারে ভারে গুণে সব কিছুতে হয়তো অনেকটা কম বা অনেক জুনিয়র বয়সে, সেও কিন্তু আপনাকে ক্রিটিসাইজ করে দিতে পারে বা এমন কিছু কথা বলে দিতে পারে যেটা কিন্তু আপনাকে ডেফামেশন করতে পারে সোশ্যালি। সেই ব্যাপারে সতর্ক থাকবেন। আপনাকে যদি কোনো ট্যাক্স রিলেটেড কাজ করেন, রেভিনিউ রিলেটেড কাজ করেন, কনসালটেন্ট হন বা আইনগত সাহায্য করেন সেই জায়গাতে, তাহলে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান এগুলো প্রপারলি করে নেবেন এবং কখনোই এরকম কোনো ব্যক্তিকে সাহায্য করবেন না যে কিন্তু এই ব্যাপারগুলোর সাথে কোনো রকম ইরেগুলারিটিসের ব্যাপারে যুক্ত রয়েছে। সেটার ব্যাপারে একটু সতর্ক থাকবেন। হ্যাঁ, শ্বশুর বাড়ির ক্ষেত্রে আপনি মেল হন বা ফিমেল হন, আপনার কিন্তু ক্রিটিসিজম হওয়ার যোগ আছে। বিশেষত যাদের ক্ষেত্রে যত এক্সটেন্ডেড ফ্যামিলিজ আছে সেক্ষেত্রে নাম্বার কিন্তু আপনার বেড়ে যাবে। অনেক ক্ষেত্রে আপনাকে অহেতুক কিছু বক্তব্য শুনতে হতে পারে, বাট ব্যাপারটাকে ইগনোর করবেন। 20 দিনের ব্যাপার তো, ইগনোর করবেন। উত্তর করলেই জিনিস বাড়বে। মনে রাখবেন, জিহ্বা থেকে সমস্ত সমস্যার সূত্রপাত হয়। হ্যাঁ, জিহ্বা হচ্ছে আমাদের সবথেকে বড় শত্রু। একাধারে কথাবার্তা কন্ট্রোভার্সিয়াল বলিয়ে দেবে, একাধারে খেয়ে নেবেন লোভে পড়ে। গলায় খাবার দিলে তো খাবারের কোনো স্বাদ পাওয়া যায় না, তো এই আপনাকে বিপথে চালিত করবে। উল্টোপাল্টা খাবেন, পেট খারাপ হবে, শরীর খারাপ হবে। তো কালপুরুষের দ্বিতীয় এবং সপ্তম ঘর হচ্ছে মার্গেশ। তা আমাদের যত সমস্যা তৈরি হয় তা মুখ থেকে তৈরি হয়, মানে জিহ্বা। তো সেটাকে কন্ট্রোল রাখবেন যতটা সম্ভব। নাম্বার 3 হচ্ছে, আপনি যদি কোনো লিগাল সেক্টরে চাকরি করেন বা বিভিন্ন কাউকে লিগাল পরামর্শ দেন, সে ব্যাপারে আপনার কাছে যে ক্লায়েন্ট আছে তার সমস্ত তথ্য সমস্ত কিছু কিন্তু ভালো করে যাচ করে তারপরেই আপনি সেই ব্যাপারে আপনি তো আপনার সংশ্লিষ্ট জ্ঞান আর কি দেবেন, তাহলে বেটার হবে। এক্ষেত্রে একটু নেগেটিভ আছে জায়গাটা। নাম্বার 4 হচ্ছে, যারা বিভিন্ন রকম ট্যুর অ্যান্ড ট্রাভেলস, বিভিন্ন বোর্ডিং, লজিং বা পরিষ্কার ভাষায় পর্যটন ব্যবসার সাথে যুক্ত আছে, তারা এই সময় কিন্তু যথেষ্ট বেটার ইফেক্ট পাবে। মানে আমি তাদের ইনকামের দিক থেকে বলছি। কিন্তু একটা গন্ডগোল যেটা হতে পারে সেটা হচ্ছে, ধরুন আপনার একটা লজ আছে, সেখানে যেসব ট্যুরিস্ট আসবে তাদের কিন্তু গুণগত মান খুব খারাপ হতে পারে। সেখান থেকে কিন্তু বিভিন্ন রকম ঝামেলা বা উটকো ঝামেলা, বিভিন্ন আইনগত ঝামেলায় কিন্তু আপনার নামে কমপ্লেইন হতে পারে, সোশ্যাল কমপ্লেইন। জোরে কেউ গান বাজাচ্ছে, অন্য লোকের ঘুম ভেঙে যাচ্ছে বা কেউ অসুস্থ আছে, এই ধরনের। এই ব্যাপারে সাবধান থাকবে আপনি, মানে স্ক্রিনিংটা করবেন খুব বুঝে। যারা ভেহিকেলের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও বলবো, ওই যাত্রী নির্বাচন করার ক্ষেত্রে কিন্তু সাবধান, না হলে কিন্তু যাত্রীর সাথে ওই ফেয়ার নিয়ে, যাওয়ার জায়গা নিয়ে কিন্তু গন্ডগোল বাঁধবে। তাতে আপনার কিন্তু সম্মানহানি, দুদিক থেকেই কিন্তু একটা অপ্রীতিকর সিচুয়েশন তৈরি হবে। যারা ঘুরতে যেতে চাইছেন কোথাও, তাদের জন্য খুব ভালো সময় আছে, তবে চেষ্টা করবেন কন্টিনজেন্সি রাখার, মানিটারি কন্টিনজেন্সি রাখার চেষ্টা করবেন। যারা বিভিন্ন রকম লং টার্ম ফার্মাসিউটিক্যাল কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা ধরুন মেডিসিন, কেমিক্যাল, ফার্টিলাইজার, এই সমস্ত বিভিন্ন রকম জিনিস বানান, বা ধরুন বিভিন্ন রেস্টুরেন্টের ব্যবসা আছে যেখানে অত্যাধুনিক খাবার দাবার তৈরি হয়, তারাও কিন্তু এই সময় বেটার এফেক্ট পাবে। একদম আপার অ্যাবডোমিনাল পোর্শনে, ডাইজেস্টিভ পার্টে নজর দেবে। আর পায়ের থাইয়ের মাঝ পোর্শন থেকে পায়ের ফিট পর্যন্ত, পায়ের পাতা পর্যন্ত অংশে অর্থোপেডিক সমস্যা দেখলে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হবেন।
যাদের ক্ষেত্রে দেখবেন আইজে কোনো কারণে পাওয়ার বাড়ছে তারাও কিন্তু সচেতন থাকবেন। আপনার এই সময় কিন্তু কোনো শেয়ার বা এই সমস্ত জায়গায় বিনিয়োগ করার ক্ষেত্রে একটু সচেতন থাকবেন। ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার।